হামলা, যে মামলাটিকে সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। যাই হোক, শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে, আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না, এবং যারা যাবজ্জীবন 19 জনের মৃত্যুদণ্ড এবং সকলকে আদালত মনে করেছে। আদালত বলেছে যে আমি এভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন, এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। ধন্যবাদ। আমি একটু আইনগত দিক আলোচনা করছি, যেটা মাননীয় হাইকোর্ট ডিভিশন যে আইনগত দিক আলোচনা করছে সে সম্বন্ধে বলতে চাই। প্রথমত হলো যেটা আনপ্রেসিডেন্টেড একটা মামলায় 111-এর সময় মঈন আহমেদ ফখরুদ্দিন আপনার আমলে চার্জশিট দিয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন আইন নিয়োগ করেছে। কাকে নিয়োগ করেছে? আব্দুল কাদের আক্কান, যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময়। তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, দলীয় মনোনয়ন চেয়েছিল সেই সময়, এবং এমপি হওয়ার জন্য। তাকে পরে চাকরি পুনর্বহাল করে তাকে তদন্তের দায়িত্ব দিচ্ছে। এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে। এবং যে উনি যে মুফতি হান্নানকে 100টা সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল। মুফতি হান্নান আগে কিন্তু 164 করেছিল, সেখানে আসামিদের নাম বলেছে, কাদের নাম বলেছে সেগুলো নাই। সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাদের আকান্ত আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 পরে তারেক রহমান সহ অনেকের নাম আনিয়েছে। পরবর্তীতে মুফতি হান্নান কোর্টে গিয়ে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, সব গুটিয়ে ফেলছে আমাকে। শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনিও না, আমি রাজনৈতিক নেতাদেরকে চিনিও না। এবং সেটা প্রপারলি নেওয়া হয়নি, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়নি। এছাড়াও আদালত, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করছে, প্রায় 50,000 লোক ছিল। একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে। একজন সাক্ষীও বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে, এবং সব কিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স, এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকে খালাস দিয়েছে। এবং এছাড়া এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন, সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত, আমরা ন্যায় বিচার পেয়েছি। সরকারের মূল উদ্দেশ্য শুধু দুইটা, একটা ছিল তো রাজনৈতিক উদ্দেশ্য ছিলই, আর একটি ছিল জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া। এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে 4টি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল। অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায় ছিল। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ, এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হীনচরে এটা আমি যেটা আইনগত দিক আছে না, এবং সেটা আদালত বুঝতে পেরেছে। দ্বিতীয় 1 স্বীকারোক্তি সেটা কোনো আইনগতভাবে গ্রহণ করা হয়নি। এই কারণেই, এবং সাক্ষ্য প্রমাণে একজন সাক্ষীও আসামিদেরকে দেখে নেই, নাম বলে নেই, এই জন্য খালাস।
মাঝখানে চলে যান। জি জি বলো, বলতে থাকো। কোন গ্রাউন্ডে দেখো, আসলে আমাদের লার্নেড অ্যাডভোকেট সাহেবরা বলেছেন এই মামলা 2010 থেকে এই মামলাটা রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সবকিছু কনসিডার করে এবং এই মামলার 164 করা হয়েছিল, সেই 164 এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোন সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সবকিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে। থ্যাংক ইউ। এই আব্দুল সালাম পিন্টু সাহেবের ভাই আছে টুকু, ওই টুকু কই? আরে থাকবেন কেন ভাই? থাকলে তো পুরো ফ্রেমটা পড়ে যাবে। আজকে কি আপনার ফ্রেমে দেখা যাবে আপনাদের? আল্লাহ তাআলা শুনে কি দাঁড়ান? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে। আমার ভাই দীর্ঘ 17 বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন। আজকে আমার পরিবারের পক্ষ থেকে এইখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই রায়ের মাধ্যমে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পেয়েছেন সব আসামি। এ নিয়ে হাইকোর্ট থেকে আইনজীবীদের বক্তব্যে সরাসরি যুক্ত ছিলাম আমরা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 52 আসামির সবাই। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এই রায় দেন হাইকোর্ট। 2004 সালের 21 আগস্ট হামলার পরদিন দুইটি মামলা হয় মতিঝিল থানায়। পরে থানা পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্তের ভার যায় সিআইডির হাতে। মামলার 4 বছর পর 2008 সালে 22 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। অভিযোগও গঠন করা হয় 22 জনের বিরুদ্ধে। তবে অধিকতর তদন্তের জন্য আদেশ দেন বিচারিক আদালত। তারপর 2011 সালে তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আরও 30 জনের নাম উল্লেখ করে মোট 52 জনকে আসামি করে একটি সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি। এই মামলার বিচার কার্য চলে 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত। 21 আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের 2 মামলায় 2018 সালের 10 অক্টোবর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিস চৌধুরী, কাজী শাহ মুফাজ্জল হোসেন সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয় 11 জনকে। 5 আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় 7 বছর পর গত 23 অক্টোবর বহুল আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য পাঠানো হয় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে। 31 অক্টোবর শুরু হওয়া মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গ্রহণ শেষ হয় 21 নভেম্বর।
এদিকে দুদকের মামলা থেকে খালাস পেলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাছাড়া নাইকো দুর্নীতি মামলায় আরও 5 জনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই বিষয়ে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে কোন মামলায় খালাস পেলেন ডক্টর খন্দকার মোশাররফ ও নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ নিয়েও বিস্তারিত জানাবেন। সাকিব, দুদকের দায়ের করা একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলা থেকে আজকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি আজকে আদালতে এসেছিলেন এবং আদালতে এসে তিনি হাজির হয়েছেন বিচারকের কাছে। তবে মামলার যিনি বাদী তিনি কিন্তু উপস্থিত হননি এবং মামলার আয়ু তিনিও আসলে উপস্থিত হননি, যার কারণে এই মামলাটির যে অভিযোগ রয়েছে সেটি আসলে প্রমাণিত না হওয়ার কারণে এই মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া আজকে নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে তারা 5 জন সাক্ষ্য দিচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে 24 জন সাক্ষ্য দিয়েছিলেন 68 জন সাক্ষীর মধ্য থেকে, এবং আজকে আরও 5 জন সাক্ষী দিচ্ছেন। অর্থাৎ 2007 সালে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ এই ঠিকাদারি নিয়োগ অথবা তার সঙ্গে চুক্তির কারণে প্রায় 13,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে দুদক একটি মামলা দায়ের করেছিল তেজগাঁ থানা বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে। পরবর্তীতে আমরা দেখেছি 2008 সালে ঢাকার আদালতে 11 জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে সে বছরই এই চার্জশিটের বিরুদ্ধে সেই চার্জশিটটি কেন অবৈধ হবে না সে বিষয়ে জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট করেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 2008 সালে সেই রুলটি জারি করার পরে হাইকোর্ট থেকে বলা হয় যে নিম্ন আদালতের যেই চার্জশিট দাখিল সেই কার্যক্রম আসলে স্থগিত করা হবে। পরবর্তীতে আমরা দেখেছি 2015 সালে সেই স্থগিতের আদেশ আবার প্রত্যাহার করে। পরবর্তীতে বিভিন্ন সময় সাক্ষী দিয়েছেন। এছাড়া এই মামলার 3 জন আসামি অর্থাৎ সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ সহ 3 জন মারা যাওয়ার কারণে বর্তমানে 8 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এখন 5 জন সাক্ষ্য দিচ্ছেন। বিস্তারিত আর পরবর্তীতে জানানো সম্ভব হবে। সাকিব, সহকর্মী রাব্বি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন দুদকের মামলা থেকে খালাস পেয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ, সেই খবর। বিগত আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে দুর্নীতির মাত্রা ও কারণ অনুসন্ধানে প্রস্তুত করা প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আর্থিক খাতের দুর্নীতি এবং অর্থ পাচারের চিত্র। সেই সঙ্গে থাকছে সামষ্টিক অর্থনীতি ও খাতভিত্তিক অর্থনীতির বর্তমান চিত্র। আগামী দিনের জন্য করণীয় ঠিক করতেও সুপারিশও থাকছে শ্বেতপত্রে। তবে প্রতিবেদনের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে সোমবার। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনৈতিক অবস্থা তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে 12 সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটির দায়িত্ব দেওয়া হয় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। গত 3 মাসে দেশের সার্বিক অর্থনীতি নিয়ে বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে কমিটি। সামষ্টিক অর্থনীতি ও খাতভিত্তিক অর্থনীতির অবস্থা এবং সামনের দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশ থাকবে শ্বেতপত্রে। জানা গেছে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় $1400 কোটি বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। এ উপলক্ষে বিজয় র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজয় র্যালিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। র্যালিটি অপরাজেয় বাংলা পার হয়ে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তনে এসে শেষ হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অংশগ্রহণে দেশত্যাবোধক গানের আয়োজন করা হয়। বিজয় র্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতি নিয়ে আগামীর যাত্রা শুরু করবে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধভাবে কাজ করবে। ছাত্র জনতার আন্দোলন নতুন বাংলাদেশ বিজয় নতুনভাবে উদ্দীপনা বাড়াবে জাতিকে। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। সবাইকে নিয়ে আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি, সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব।
শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 1971 সালের ডিসেম্বর মাসের শুরু থেকে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে বিজয়ের সমীকরণ। 1971 সালের আজকের দিনে মুক্তিযোদ্ধারা সিলেটের বেশ কিছু এলাকা মুক্তাঞ্চল ঘোষণা করেন। বিস্তারিত শাহাদাত অভ্রের প্রতিবেদনে। এই মুক্তির শুরুটা হয় ব্রিটিশদের বিদায়ের মাধ্যমে। সাল 1930। বিপ্লবী পথ বেছে নিয়েছিল এদেশের তরুণ সূর্য সেন, তিতুমির, প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপর 1947-এ বিজয়। তবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটি দেশ হওয়ার পরেও দুই অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক, ভাষাগত ও অর্থনৈতিক বৈষম্য ছিল প্রকট। তাই 1971-এর তরুণ শেখ মুজিব, সামরিক বাহিনীতে কর্মরত জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আরও অজস্র তরুণ দিশা দিয়েছিলেন বিপ্লবের পথের। বন্দুক নিয়ে আসছি তো ড্যামরা থেকে চকে রিক্সা চলতে হয়েছে, রিক্সার থেকে তোমার হাইটে আসতে হয়েছে। লোকে দেখে না, আমাদের সবাই দেখতেছে আমরা চলে আসতেছি। প্রত্যেকটা লোক আমাদের সাপোর্ট করছে বলে আমরা করতে পারছি। আপামর মানুষ, আপামর জনসাধারণে এই মানে মানুষজন আমাদের পাশে আসছে। আমরা যখন রাস্তায় গুলি খাচ্ছিলাম, খাবার ছাড়া ছিলাম। 2024-এ একই গল্প, ভিন্নতা সময়ে, তারুণ্যে। বাংলাদেশের সবচেয়ে শক্তিমান স্বৈরাচারের বিরুদ্ধে যে বিপ্লব, তাও ঘটেছে বৈষম্যের বিরুদ্ধে। ওরা সবসময় চারদিকে থাকতো, যখনই সুযোগ পাইতো তখনই ওরা আর্মি দ্বারা ওদেরকে পিটন দিত। এরকম একটা ছেলেকে একদিন খুব মারছে। এত সুন্দর লম্বা ছেলে, আমাদের বেড বেরিয়ে পাটার বাইরে চলে আসছে এরকম, কিন্তু পায়ের হাড়গুলো সব ভাঙা। আমি যখন গুলিবিদ্ধ হই তখন আমাকেও আমার ভাইরা ধরে, আমি তাদেরকে চিনি না, কিন্তু আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে তারা মেডিকেল নিয়ে আসে, হসপিটালে নিয়ে আসে। কাউকে চিনি না, কিন্তু তখন যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধের এই ময়দানটায় আমরা এক একজনের ভাই, রক্তের চেয়েও বেশি। 71 আমি দেখেছি কাছ থেকে কিশোরী হিসেবে, সেটারও অংশীদার ছিলাম আমরা। 2024 আমি যখন আমি দেখি আমার 71-এর মুক্তিযোদ্ধাদের পুনর্জন্ম আমি দেখি। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের গণহত্যা নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। এরপর থেকেই তরুণরা যুক্ত হয় মুক্তিযুদ্ধে। 25 মার্চের পরে আমাদের কথা হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে, বাট কি করতে হবে নিজেও জানি না। সেই যেদিন জিয়াউর রহমান ব্রডকাস্ট করেন যে শেখ মুজিব বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ডিক্লারিং ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ওয়াজ দ্য স্ট্রাইকিং রড। যদি মরেই যাব তো কিছু নিয়ে মরি না। 1971-এর আজকের দিনে সিলেটের কয়েকটি অঞ্চল দখল নেয় মুক্তিযোদ্ধারা। অন্যদিকে ঢাকায় চলে পাক হানাদার বাহিনীর নৃশংসতা। এদিন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে বুড়িগঙ্গার ওপারে পাক হানাদার বাহিনীর অন্তত 87 জনকে হত্যার সংবাদ। আন্তর্জাতিক চাপেও থামিনি পাকিস্তানের গণহত্যা। জিপ দেখে তো ভয়ে উঠে গেলাম, তো দেখি একটা বাচ্চা মেয়ে, বয়স হয়তো 7, 8, 9 এরকম, তাকে জিপ থেকে টেনে নামিয়ে ওই মেয়েটাকে সোজা হাঁটিয়ে ওটির দিকে নিয়ে যাচ্ছে। তখন ওকে জিজ্ঞেস করলাম যে কি হলো। ও বলল ও আর ওর দাদি ওদের ওই বেড়ার ঘরটা ভেঙে দাদিকে গুলি করে মেরে মেয়েটাকে অত্যাচার করে আজকে এখানে নিয়ে আসছে। 3 ডিসেম্বর ভারত সরকারের সহযোগিতায় মুক্তিযুদ্ধের গতি আরও ত্বরান্বিত হয়। পাকিস্তান গভর্নমেন্টের প্রচুর প্রপাগান্ডা চলতেছে যে বাংলাদেশে এটা ইন্টারনাল অ্যাফেয়ার, ইন্ডিয়ার নাক গলাইতেছে। পাকিস্তান গভর্নমেন্ট চাইছে যে স্কুল কলেজগুলো খোলা থাকে, এটা হচ্ছে হটবেড অফ অপারেশন। তা আমরা চাইছি এটা বন্ধ করতে। মার্চ থেকে ডিসেম্বর যত দিন গেছে ততই মুক্তিবাহিনীর কাছে কোণঠাসা হয়েছে হানাদার বাহিনী। গেরিলা হামলা ও সম্মুখ যুদ্ধে পিছু হটে পাকিস্তানিরা, আর মুক্তিবাহিনী একের পর এক মুক্তাঞ্চল ঘোষণা করতে থাকে। 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় আসে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বের মানচিত্রে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। স্বাধীন বাংলার বিজয় পতাকা। শাহাদাত অফরো, এখন ঢাকা।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে এর থেকে উত্তরণ ঘটবে। সকালে ঢাকা সেনানিবাসে কথা বলেন তিনি। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ করা হয়। বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৮ জনকে সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান, যার মধ্যে ৫ জন সেনাবাহিনী পদক, ৫ জন অসামান্য সেবা পদক এবং ১৮ জন বিশিষ্ট সেবা পদক পেয়েছেন। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের স্বজনদের খোঁজখবর নেন ও শুভেচ্ছা উপহার তুলে দেন সেনাপ্রধান। এই সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান। দেশের শান্তি রক্ষায় দিনরাত আইন শৃঙ্খলা রক্ষার কাজে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। দেশে এখন অস্থিরতা বিরাজ করছে, তাই দেশ গঠনে ঐক্যের বিকল্প নেই বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে দলের কর্মী সমাবেশে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আমরা মর্যাদাশীল বাংলাদেশ চাই, যে দেশ অন্য দেশকে বন্ধু হিসেবে দেখবে, প্রভু হিসেবে নয়। কর্মী সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল। কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে পর্যটকবাহী জাহাজ। বঙ্গোপসাগর হয়ে দ্বীপে পৌঁছতে সময় লাগবে প্রায় ৬ ঘন্টা। এখন পর্যন্ত এই রুটে ৩টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন। মনতোষ বেদজ্ঞের প্রতিবেদন। দীর্ঘ অপেক্ষার পর কক্সবাজার থেকে ছুটবে সেন্ট মার্টিনগামী জাহাজ এমভি বারোয়াউলিয়া। তাই তো পর্যটকদের চোখে মুখে উচ্ছ্বাস। রোববার সকাল থেকেই ভিড় করেন বিআইডব্লিউটি ঘাটে। সকাল 10টার দিকে 653 জন যাত্রী নিয়ে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে যাত্রা শুরু করে জাহাজটি। এর মধ্য দিয়ে 6 ঘন্টায় সেন্ট মার্টিন পৌঁছতে পারবেন যাত্রীরা। দীর্ঘদিন পর এই রুটে জাহাজ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝে। সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয় থেকে 5টি জাহাজের অনুমতি দেয়া হলেও রোববার শুধু একটি জাহাজ ছাড়া হয়। সোমবার সকাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে 3টি জাহাজ। জেলা প্রশাসন বলছে, সেন্ট মার্টিন যেতে হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। জাহাজে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে কমিটি কঠোর থাকবে বলেও জানান জেলা প্রশাসক। প্রতিবছর সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে অক্টোবর পর্যটন মৌসুম শুরু হলেও মিয়ানমারের অস্থিরতার জের সহ নানা প্রশাসনিক জটিলতায় বন্ধ থাকে জাহাজ চলাচল। এখন কক্সবাজার। হেমন্তে বগুড়ার যমুনা নদীতে জেগেছে চর। এতে নতুন ফসলি জমি বাড়লেও বীজ, সার ও কীটনাশকের খরচে বিপাকে কৃষকরা। এছাড়া পতিত রয়েছে বেশ কিছু জমি। সঠিক পরিকল্পনার মাধ্যমে চরগুলোকে আবাদের আওতায় আনার আহ্বান চরাঞ্চলের চাষিদের। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। বর্ষায় এখানে যমুনার অথই জল, পরবর্তী মৌসুমে ধুধু বালুচর।
আর সেই চর কৃষকের অক্লান্ত পরিশ্রমে এখন সবুজ শ্যামল ফসলি মাঠ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এই চরের প্রায় 12,500 হেক্টর জমিতে চলছে চাষাবাদের ভরা মৌসুম। যমুনার চরে একসময় শুধুমাত্র গম, কাউন আর মাসকালাই চাষ করে খাদ্যের চাহিদা মেটাতেন এখানকার কৃষকরা। এখন আবাদ হচ্ছে ধান, ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজি। উপযুক্ত আবহাওয়া, উন্নত জাত আর উর্বর পলিমাটিতে চাষাবাদে ভাগ্য খুলেছে কৃষকের। আমরা যেটা লাগাই সেটাই সোনার মতন ফসল হয়। বন্যার পরে আমরা মরিচ লাগাই, মরিচে 4 বিঘা জমি মরিচ লাগাচ্ছি, আমাদের ভালো জল দাম পাই, যে 7 লাখ 8 লাখ টাকা বেচা যাবে। ধানের ফসলটা এটা খুব উন্নতমান ফসল হয়েছে ফিরে। আর এই যে শাকসবজি, মরিচ গিলে কেবল আবাদ আমরা করতেছি, মোটামুটি ফসলগুলো ভালো আছে। নদী ভাঙা গড়ার খেলায় এবছর ফসলি জমির পরিমাণ বেড়েছে 70 হেক্টর। 8,250 হেক্টর জমিতে ভুট্টা, 3,130 হেক্টর জমিতে মরিচ ও 2,850 হেক্টর জমিতে চাষ হচ্ছে গাঞ্জিয়া ধান। তবে এসব ফসল চাষে ব্যবহার করা সার, কীটনাশক আর বীজের লাগাম ছাড়া দামে বিপাকে কৃষক। কিনা না গেছে 730 টাকা কেজি ভুট্টা, কিনে নিয়ে এলে সারটা রেলে সব খরচা পাইতে শুদ্ধ মনে করেন যে বিঘে 1,010 টাকা খরচা হয়। 100 মিলি ওষুধ নিবার গেলে প্রায় 380 টাকার মতো নেয়। ওই ওষুধপাতি দিতে দিতে নাস্টে 40,000 টাকার মতো খরচ হয়ে গেল। পরে 50 শতক ধরে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আবার দেখতেই পারছেন এগুলা গাড়ছি। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ব্যাপক ফলন আসবে প্রতিটি ফসলেই। সেই সাথে অনাবাদি বালুচরে বিভিন্ন ফসল ফলিয়ে কৃষকের ভাগ্য উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা। বর্তমানের যে আবহাওয়া এবং কৃষকদের যে চেষ্টা এবং মাঠ কর্মীরা মাঠে আছে, উপসহকারী কৃষি কর্ম, তাদের সকলের সচেষ্টায় আশা করা যাচ্ছে যে কৃষক যদি সঠিকভাবে পরিচর্যাগুলো করে, আশা করা যাচ্ছে তারা এই ফসল চাষ করে লাভবান হবে। যমুনা নদীগর্ভের ঠিক এই জায়গাটিতে একসময় বসতি ছিল। রাতের আধারে চোখের পলকে নদী সেই বসতি কেড়ে নিয়েছে। বছর কয়েক পর ফিরিয়ে দিয়েছে ফসলি জমি করে। এখন প্রতি বছরই চর জাগে, আর সেই জেগে ওঠা চরে খেটেই জীবন চলে এখানকার মানুষের। রাজীব সেলিম, এখন বগুড়া। খুলনার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশি শিশুরা। এ নিয়ে আরও জানাতে খুলনা শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং চিকিৎসা নিতে যারা আসছেন তাদের কোনো দুর্ভোগের অভিযোগ আছে কিনা? সাকিব, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে খুলনাতে ঠান্ডার যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেড়েছে, যার ফলে খুলনাতে ঠান্ডাজনিত রোগ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন কিন্তু অনেক মানুষ। এর মধ্যে বেশিরভাগই কিন্তু শিশু রোগী রয়েছেন। শিশু রোগীদের সংখ্যা কিন্তু এর মধ্যে অনেকটাই বেশি। আজকে আমরা রয়েছি খুলনা শিশু হাসপাতালে এবং এই হাসপাতালে কিন্তু যে শয্যা সংখ্যা রয়েছে, প্রায় শয্যা সংখ্যায় কিন্তু সম্পূর্ণ রয়েছে রোগীতে। এখানে চিকিৎসকরা যেটি বলছেন যে খুলনা সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু শিশুরা এখানে আসেন চিকিৎসা নিতে এবং এই গ্রাম অঞ্চলে বেশিরভাগ সমস্যাগুলো কিন্তু জেলা বা উপজেলা পর্যায়ে হচ্ছে এবং তারা অসচেতনতার কারণে কিন্তু শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। কারণ হঠাৎ করে ঠান্ডা পড়েছে এবং ঠান্ডার কারণে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের। এ নিয়ে যদি আজকে একটু পরিসংখ্যানটা আপনাকে বলি, আজকে কিন্তু মোট 242 জন শিশু রোগী চিকিৎসাধীন রয়েছেন খুলনা শিশু হাসপাতালে। এর মধ্যে গত 24 ঘন্টায় 43 জন রোগী ভর্তি হয়েছেন এবং 56 জন রোগী কিন্তু চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন। তবে গতকালকে কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু 2 জন শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়া জনিত সমস্যায়। মোটামুটি বললে চলে যে খুলনায় কিন্তু এই শিশু হাসপাতালে অন্তঃবিভাগ কিন্তু একেবারে সম্পূর্ণ ভরা রোগীতে। এর পাশাপাশি যে বহির্বিভাগ রয়েছে হাসপাতালের, সেই বহির্বিভাগেও কিন্তু রোগীর সংখ্যা অনেকটাই বেশি। সাধারণত 2 থেকে 300 রোগী কিন্তু প্রতিদিন বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে চলে যায়। তবে আমরা দেখেছি বর্তমানে কিন্তু সেই রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, প্রায় 5 শতাধিক হয়েছে বলে এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। চিকিৎসকরা যদি বলছেন যে বর্তমানে কিন্তু ঠান্ডাজনিত রোগ বলতে
মুহূর্তে সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে সবথেকে বেশি সমস্যা কিন্তু করছে নিউমোনিয়া। গতকালকে যে 2 জন শিশু মারা গিয়েছেন তারা কিন্তু তাদের সমস্যা ছিল নিউমোনিয়া জনিত কারণ, এবং এই কারণে তাদের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে খুলনা শিশু হাসপাতাল ছাড়াও খুলনার বিভিন্ন হাসপাতাল রয়েছে, যেমন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা সদর হাসপাতাল, এর পাশাপাশি বেসরকারি কিছু হাসপাতাল রয়েছে। প্রত্যেকটা হাসপাতালে কিন্তু এই ঠান্ডাজনিত রোগ নিয়ে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। তো এই ছিল আমার কাছে সাকিব খুলনা থেকে সবশেষ খবর ঠান্ডাজনিত রোগে আক্রান্তের। খুলনা থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী, তিনি জানাচ্ছিলেন শীতজনিত যে রোগীরা তাদের খবর। সাইক্লোন ফেনজালের তাণ্ডবে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যের বেশ কয়েকটি অঞ্চল। ঝড়ের প্রভাবে চেন্নাইতে এখনও পর্যন্ত প্রাণহানি হয়েছে 4 জনের। বিঘ্নিত হচ্ছে বিমান ও রেল পরিষেবা। এদিকে সাইক্লোন ফেনজালের গতিপথ পরিবর্তন হলেও শ্রীলঙ্কার উপকূলীয় শহরগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরুতে অপ্রত্যাশিত বৈরী আবহাওয়ার কবলে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্য। সাইক্লোন ফেনজালের প্রভাবে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে মলিন আসন্ন শীতের আমেজ। শনিবার বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে তামিলনাড়ুর উত্তরের দিকে অগ্রসর হয় সাইক্লোনটি। স্থানীয় সময় রাত 10:30 থেকে 11:30টার দিকে তামিলনাড়ুর উত্তরাঞ্চল ও পন্ডিচেরি উপকূল অতিক্রম করে ফেনজাল। এরপর রোববার সকাল থেকে সাইক্লোনটি শক্তি হারিয়ে তামিলনাড়ুর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে সরে যেতে শুরু করেছে বলে জানায় ভারতের আবহাওয়া দপ্তর। বৈরী আবহাওয়ার কারণে চেন্নাই এয়ারপোর্টে বাড়ছে বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের ভিড়। রোববার ভোর 4টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া গেল শনিবার হায়দ্রাবাদ থেকে চেন্নাই ও তিরুপতিগামী 20টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় বন্ধ আছে স্কুল কলেজ। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এছাড়া পন্ডিচেরির নিম্নাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি SMS অ্যালার্টের মাধ্যমে স্থানীয়দের সতর্কবার্তা পাঠাচ্ছে রাজ্য সরকার। So it has been reported that rains have been incessantly raining since yesterday night and afternoon. So due to that we have taken abundant precautionary measures including evacuation of the vulnerable and marginalized communities and moving them to a safe and sheltered place. এদিকে শ্রীলঙ্কার উত্তর ও পূর্ব উপকূল থেকে সাইক্লোন ফেনজাল সরে যেতে শুরু করলেও ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার থেকে জারি আছে রেড অ্যালার্ট। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড ও মালয়েশিয়ার জনজীবন। এখনো পর্যন্ত 2 দেশে প্রাণহানির সংখ্যা অন্তত 12। বন্যার কবলে পড়ে বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের অন্তত 1,22,000 বাসিন্দা। খোলা আকাশের নিচে বাস করছেন থাইল্যান্ডের অন্তত 13,000 মানুষ। এখনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। লেক এফেক্টের প্রভাবে সৃষ্টি হওয়া তীব্র তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। রাস্তায় বরফ জমে থাকায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন শীতের আগাম ছুটি কাটাতে বের হওয়া পর্যটক ও স্থানীয়রা। রাস্তায় বরফ জমে থাকায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রতি বছর শীতের ঠান্ডা বাতাস গ্রেট লেকের ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করায় ভারী তুষারপাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে, যা লেক এফেক্ট স্লো নামে পরিচিত। ক্ষয়ক্ষতি এড়াতে রোববার পর্যন্ত উইসকনসিন, মিশিগান, ওহাইও ও নিউ ইয়র্কে শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। এদিকে গেল শুক্রবার থেকে টানা 2 দিন ভারী তুষারপাতের কবলে পেনসিলভেনিয়া রাজ্য, বিশেষ করে এরি শহরের আবাসিক এলাকায় তীব্র তুষারপাতের কারণে বিঘ্নিত হচ্ছে জনজীবন। আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে শীতকালীন আবহাওয়া সতর্কতা। রাস্তাঘাটে বরফ জমে থাকায় দূরে কোথাও ভ্রমণে বাসিন্দাদের অনুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। ব্রিক্সের সদস্য দেশগুলো ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত বাতিল না করলে ওই সব দেশের ওপর
100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প আরও দাবি করেছেন, আন্তর্জাতিক বাণিজ্যের ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্তকে যেসব দেশ সমর্থন করে আমেরিকা তাদের চিরতরে বিদায় জানাতে চায়। ব্রিক্সের এই সিদ্ধান্ত কোনোভাবেই যেন বাস্তবায়িত না হয় সেটিও নিশ্চিত করা হবে বলে পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। গেল অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স জোটের 16তম সম্মেলনে ডলারের বিকল্প আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা চালুর প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সদস্য দেশগুলো স্বাগত জানালেও ভারত বা ব্রাজিল ডলার বাদ দিয়ে চীন কিংবা পশ্চিম বিরোধী কোনো লেনদেন ব্যবস্থায় জড়াতে চান না বলে মনে করেন বিশ্লেষকরা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পেলেন তারেক, বাবর সহ 52 আসামি, বিচারিক আদালতের রায় বাতিল। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই। যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন। দুর্নীতির মাত্রা ও অর্থনীতির ক্ষত নিয়ে প্রস্তুত শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর, কাল ওয়েবসাইটে প্রকাশ। দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল শুরু। প্রথম দিনে গেলেন 650-র বেশি পর্যটক। এবং চেন্নাইতে ফেনজালের আঘাতে আকস্মিক বন্যা, ভূমিধস, বিঘ্নিত বিমান ও ট্রেন চলাচল। শ্রীলঙ্কায় রেড অ্যালার্ট। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।